ঈদুল ফিতরের ছুটি টানা ৭ দিন ঘোষণা। গৃহযাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চও যোগ করা হলো অতিরিক্ত ছুটি। খালেদা জিয়া ও হানিফ সংকেত সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন 2026 সালের স্বাধীনতা পুরস্কার। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে সমালোচনার ঝড়, ক্ষোভ প্রকাশ জামায়াতের। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘর্ষে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো 3 মাস। এবং সাবেক উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ হতে যাচ্ছেন পাকিস্তান টেস্ট দলের কোচ। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ঈদের সময় ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। চাঁদা দেখার সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছর রমজান 30 দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের 30 দিন পূর্ণ হলে ঈদ হবে 21 মার্চ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়া, বশির আহমেদ, হানিফ সংকেত সহ 20 ব্যক্তি প্রতিষ্ঠান 2026 সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে পুরস্কার প্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে দেওয়া হচ্ছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে প্রতি বছর 26 মার্চ এ পদক দেওয়া হয়। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের নাগরিক ব্যক্তি বা গোষ্ঠীকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। সম্প্রতি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা সমালোচনার ঝড়। তার এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তার বিচার দাবি করেছে দলটি। পাশাপাশি রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান মিলন। বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি, সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে অধ্যাপিকা রিজওয়ানা। সম্প্রতি একটি গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যেখানে অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গ টানেন সংবাদকর্মী। এরই প্রেক্ষিতে প্রশ্নের জবাবে সাবেক এ উপদেষ্টা কোনো দলের নাম না নিয়ে বলেন, তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, কখনো যেন সেই শক্তি মেইনস্ট্রিম হতে না পারে। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে রাজসাক্ষী পাওয়া গেছে দাবি করে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের প্রধান হোতা উল্লেখ করে তাকে অপসারণের পাশাপাশি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করার দাবি তোলেন। তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িতদের মীর জাফররা আখ্যা দিয়ে জামায়াতের এ নেতা বলেন, পুরো সরকার নাকি সরকারের একটি অংশ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল তা জাতির কাছে স্পষ্ট করতে হবে। কি ধরনের ষড়যন্ত্র তারা করেছেন তাও জাতির সামনে উন্মোচন করা জরুরি। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে, যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সেটাতে দেয়। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল। এদিকে রিজওয়ানা হাসানের এ বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনও। মামদুহা রাইসা, জাগো নিউজ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া এবং আইনজীবী তামান্না ফেরদৌস। পরে আইনজীবী আসলাম মিয়া আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে গত 22 জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন নাম মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। গত বছরের 14 ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। 15 ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ওই দিন আনিস আলমগীরের জামিন আবেদন করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে 20 ডিসেম্বর কারাগারে পাঠানো হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শেখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল আজহারি। তিনি প্রতিযোগিতাদের কোরআন তেলাওয়াত শুনেছেন এবং তাদের উৎসাহ দিয়েছেন। সভাপতির বক্তব্যে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেই ধারাবাহিকতায় ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করছে। কোরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক যাচাই বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীরা মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফলিত রসায়ন বিভাগের মেহেদি হাসান 54 নম্বর পেয়ে প্রথম হন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আরবি বিভাগের নিয়াজ মোর্শেদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ লাবিব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। কিশোরগঞ্জের ভৈরবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে 4 ফার্মেসি মালিককে 18,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভৈরব বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার AHM আজিমুল হক। জরিমানা করেন
জানা যায় কিশোরগঞ্জ জেলা ড্রাগ সুপার কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে ভৈরব শহরের বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়। এ সময় 4টি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এছাড়া এসব ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স না পাওয়ায় 18,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার AHM আজিমুল হক জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে 4টি মামলায় 4 প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা শাখা থেকে আমাদের কাছে অভিযোগ করা হয় যে ভৈরব বাজারের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে। এরই ভিত্তিতে আমাদের ড্রাগ সুপার মহোদয় আমাকে প্রসিকিউশন দিলে আজ 5 মার্চ 2026 তারিখে ভৈরব বাজারে দুর্জয় মোড় সংলগ্ন বিভিন্ন ওষুধের দোকানে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনাকারে আমরা এসব বিষয় পরিলক্ষিত হয় আমাদের কাছে। তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে এবং একই সাথে তাদের যে লাইসেন্সগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে 4টি প্রতিষ্ঠানকে ওষুধ ও কসমেটিক্স আইন 2023-এর 40 ধারার খ, গ এবং ঘ ধারায় টোটাল 4টি মামলায় 18,000 টাকা জরিমানা করা হয়। তো ওষুধ এবং ভোক্তার এই অধিকার সুরক্ষায় আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত সরকার ভিজিট ভিসার মেয়াদ সক্রিয়ভাবে 1 মাস বৃদ্ধি করেছে। একই সঙ্গে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়ানো হয়েছে। বুধবার কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়া সকল ভিজিট এন্ট্রি ভিসা 28 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য বাড়ানো হবে। এটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সক্রিয়ভাবে প্রযোজ্য হবে এবং আবাসিক বিভাগে যাওয়ার প্রয়োজন নেই। সরকার জানিয়েছে, এই সময়ে প্রবাসীদের নির্ধারিত ফি ও জরিমানা থেকে অব্যাহতি থাকবে। যারা ছুটিতে কুয়েতের বাইরে আছেন তাদের জন্য 20 নম্বর খাদেম প্রায় 4 মাস ও 18 নম্বর শোন আকামাধারীরা 6 মাস পর্যন্ত থাকতে পারবেন। এর বেশি সময় থাকলে আকামা বাতিল হবে। এছাড়া যেসব প্রবাসীর ছুটির মেয়াদ শেষ বা শেষ হতে যাচ্ছে তাদের জন্য 3 মাসের অতিরিক্ত অনুপস্থিতি সক্রিয়ভাবে অনুমোদিত হবে। পরিস্থিতি অনুযায়ী মেয়াদ আরও বাড়ানো যেতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেনি পাকিস্তান। সেই হতাশা ভুল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সাদা বলের সিরিজ খেলবে চলতি মাসেই। PSL এর পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে। সেই সিরিজে পাকিস্তান টেস্ট দলের কোচ হতে পারেন সরফরাজ আহমেদ। শিগগিরই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন বলে আশা করা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান অনূর্ধ্ব 19 দলকে এশিয়া কাপ জেতানোর সরফরাজ আগামী মে মাসে বাংলাদেশ সফরে টেস্ট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। টেস্ট দলের কোচের পদটি গত বছরের অক্টোবর থেকেই খালি পড়ে আছে। আজহার মাহমুদ অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও দলের দায়িত্ব নিতে ছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2027 চক্রের অংশ। আগামী 8 মে থেকে শুরু হবে প্রথম টেস্ট আর দ্বিতীয়টি 16 মে থেকে। বর্তমানে সরফরাজ আহমেদ পাকিস্তান শাহিনস দলের সঙ্গে কাজ করছেন। দলটি সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে। অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার সরফরাজের আন্তর্জাতিক ক্যারিয়ারের বেশ দীর্ঘ। খেলেছেন মোট 54টি টেস্ট ম্যাচ, 4টি সেঞ্চুরি ও 21টি হাফ সেঞ্চুরি সহ মোট রান 3031। ওয়ানডে ক্যারিয়ারে 117 ম্যাচে 2টি সেঞ্চুরি ও 11টি হাফ সেঞ্চুরি সহ তার নামের পাশে রয়েছে 2315 রান। আর টি-20তে 61 ম্যাচে 3টি হাফ সেঞ্চুরি সহ 818 রান করেছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
ঈদ উল ফিতরের ছুটির টানা 7 দিন ঘোষণা, গৃহযাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চও যোগ করা হলো অতিরিক্ত ছুটি। খালেদা জিয়া ও হানিফ সংকেত সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন 2026 সালের স্বাধীনতা পুরস্কার। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে সমালোচনার ঝড়, ক্ষোভ প্রকাশ জামায়াতের। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘর্ষে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল 3 মাস। এবং সাবেক উইকেট কিপার ব্যাটার সরফরাজ আহমেদ হতে যাচ্ছেন পাকিস্তান টেস্ট দলের কোচ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।